পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা সরকার ছিল অবৈধ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি। আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপটার শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুই ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। চলতি মাসে জুলাই সনদ না দিতে পারলে সেই ব্যর্থতা জাতীয় ঐকমত্য কমিশনের একার নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এমনটা বলেন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠকের প্রথম পর্বে সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়। উচ্চকক্ষ নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও কিভাবে তা গঠন করা হবে সে ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। এদিকে সংসদে 100 নারী আসন চেয়েছে জামাতে ইসলাম। একই সাথে সংবিধান সংশোধনে গণভোট চায় দলটি, তবে এটা হতে পারে পিআর পদ্ধতিতে। কমিশন কোনো আলাদা এন্টিটি নয়, এটা কোনো আলাদা সত্তা না। কমিশন আপনাদের আমাদের সকলের অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে, সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। নারী আসন 100তে উন্নীত হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামাতে ইসলামী একমত। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে, এরকম একটা প্রস্তাব আছে। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। জামাত ইসলামীর এক নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মিলিত পরিষদে জুলাই অভ্যুত্থানে কর্মসূচি পালনের আয়োজন পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দিতেই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুড়িগ্রামে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 10 শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানকে নিয়ে কিছু করার চেষ্টা হলে পরিণতি খারাপ হবে। জুলাই পদযাত্রায় সব জেলাতেই জাতীয় নাগরিক পার্টি অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে বলে জানান তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে ভোলার যাত্রাপথে মন্তব্য করেন এনসিপির নেতা। বলেন, দেশের মানুষের দুঃখ দুর্দশা এবং সমস্যা নিয়ে আগামী 3রা আগস্ট দেশব্যাপীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি। ইশতেহারে পুরো দেশের সমস্যা এবং নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এদিকে ভোলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে 1 জুলাই থেকে দেশব্যাপী চলা পদযাত্রা এবং পথ সমাবেশ করছে এনসিপি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হবে বৃহস্পতিবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে
5 বিচারপতির বেঞ্চ এদিন ঠিক করে। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবু সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালত 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় 24 নেতাকর্মী নিহত হয়। 17,367 প্রবাসীকে ভোটার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। মঙ্গলবার ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানান, জর্ডান, ওমান, যুক্তরাষ্ট্র সহ 9টি দেশের প্রবাসীদের এই তালিকায় আনা হয়েছে। ভোটার হতে 48,080 জনের আবেদন জমা পড়েছে। বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। 5টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি। 48,080 জনের আবেদন পাওয়া গেছে। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। তদন্তের পর্যায়ে, অন্য পর্যায়ে, তারপরে বাতিল, এরকম অনেকগুলো আছে আর কি। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগস্ট মাস থেকে দেশের 55 লাখ দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল দেয়া হবে। খাদ্য বান্ধব এই কর্মসূচি চলবে 6 মাস। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি এর সভা শেষে এসব কথা জানান তারা। এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান, দেশি বিদেশি সব বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার আইনি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদনও দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার বলে বৈঠকে জানান খাদ্য উপদেষ্টা। এর অংশ হিসেবে সরকারিভাবে 4 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আর দ্বিতীয়ত একটা যে এলএনজি, অ্যাজ ইউজুয়াল আমরা এলএনজি ইম্পোর্ট করে, গ্যাসের অপর্যাপ্ততা আছে, তো আমরা এলএনজি আনছি। আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। এখানে আমরা প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। অর্থ পাচার মামলায় গ্রেপ্তার ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সকালে কয়েক শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার এ মানববন্ধনে অংশ নেন। তাদের দাবি, 1000-এরও বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বাশার। তার বিরুদ্ধে রয়েছে মানি লন্ডারিং অভিযোগও। গতকাল তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম। অর্থ পাচার মামলায় খায়রুল বাশারকে রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হয়েছে। ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক এমকে বাশার, ওনাকে আমরা স্টুডেন্ট ভিসার জন্য টাকা দিছি, উনি আমাদের সাথে প্রতারণা করছে। প্রথম থেকে বলতো যে আমরা অফার লেটার দিব, আমরা ভিসা দিব, এরকম বলে আমাদের থেকে টাকা নিচ্ছে। কিন্তু আমার বিশেষ করে আমার অফার লেটার তো দূরে থাক, আমারটা অ্যাপ্লাই করে নাই। কাউন্সিলে যারা আছে ওদেরকে আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পর্যাপ্ত অর্থ, নির্ভরযোগ্য আবাসনের প্রমাণ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করার মতো নানা কারণে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। সোমবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, কেউ 1 মাস থাকার পরিকল্পনার কথা জানালেও তাদের সঙ্গে মাত্র 500 রিঙ্গিত ছিল, যা উদ্দেশ্য নিয়ে সন্দেহের জন্ম দেয়।
ফেরত পাঠানোদের মধ্যে 96 জন বাংলাদেশি, 30 জন পাকিস্তানি এবং 5 জন ইন্দোনেশিয়ান নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া।